আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি স্যার। গত ক্লাসে আমরা ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি সমূহ নিয়ে আলোচনা করছিলাম। এটা আলোচনা মনে হয় শেষ হয়েছিল না, কিছুটা বাকি ছিল। তো ওই যে আমার ল্যাপটপের চার্জটা হয়ে গেছিল, লাগাইতে লাগাইতে পরে বন্ধ হয়ে গেছিল। ল্যাপটপ বন্ধ হয়ে গেছিল, পরে তো ক্লাস শেষ হয়ে গেল। 46 মিনিট ক্লাস হয়ে বন্ধ হয়ে গেল। এনিহাউ আমরা হয়তো 3-4 মিনিট ক্লাস পেলে কিছুটা অগ্রসর হতে পারতাম। এনিহাউ দেখা যাক, আমরা মোটামুটি আজকে এটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গত ক্লাসে ছিল ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ, এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সাথে আজকে আমরা শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ এটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি অতিরিক্ত যে টপিকগুলো আছে সেগুলো যদি সম্ভব হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। তো প্রথমে চলে আসো ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ। ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ প্রথমে আমরা ভৌগোলিক বিভক্তিকরণ নিয়ে আলোচনা করছিলাম। নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছিলে। তারপরে জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ। তো জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ আলোচনা শুরু করতে পারি নাই, আমরা এটা করবো ইনশাআল্লাহ। আজকে আরো যে বিভক্তিকরণ গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। কালকে আমরা বেসিক কিছু বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেটা আমাদের আলোচ্য সূচিতে ছিল না, বাট আমরা একেবারে বেসিক হওয়ার কারণে, টপিকের সাথে রিলেটেড হওয়ার কারণে আমরা সেই টপিকগুলো নিয়েও আলোচনা করেছিলাম। তো এই হচ্ছে অবস্থা। তো এখন যেটা আসো, তোমরা ভৌগোলিক বিভক্তিকরণের যে 5টা কারণে আমরা বাজারকে বিভক্ত করেছিলাম, তোমরা এর মধ্যে একটু বলো তো দেখি, জলবায়ুগত বিভক্তিকরণ হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, এটা একটু বলো তো দেখি কেউ। জলবায়ুর উপর ভিত্তি করে ভোক্তা বাজার বিভক্তিকরণ করা হয়, এটা একটু ব্যাখ্যা করো তো কেউ, কে বলতে চাও? মেজাবিন? হ্যাঁ মেজাবিন বলো। জি স্যার। হ্যাঁ বলো। ভোক্তা বাজার বিভক্তিকরণের অন্যতম একটা ভিত্তি হচ্ছে জলবায়ু। হ্যাঁ, তো জলবায়ুর উপর ভিত্তি করে কিভাবে আমরা ভোক্তা বাজার বিভক্তিকরণ করতে পারি? ভোক্তা বাজার বিভক্তিকরণ কি বলছে? জিজ্ঞেস করতেছে ভোক্তা বাজার বিভক্তিকরণ জলবায়ুর। ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি সমূহের মধ্যে ভৌগোলিক বিভক্তিকরণ ছিল একটা বিষয়। তো এটার আন্ডারে জলবায়ুর উপর ভিত্তি করে আমরা ভোক্তা বাজার কে কিভাবে বিভক্ত করি, ঠিক আছে, এটা একটু ব্যাখ্যা করো। তো
করতে পারবে? সময় নষ্ট করা যাবে না, সময় তো আমাদের লিমিটেড না স্যার, হবে না। গুছাই নিতে পারতেছি না, মানে বলতে পার ওভাবে গুছাই নিতে পারতেছি না, গত ক্লাসে কিন্তু কিভাবে আমরা বলবো। আলোচনা করলাম এই বিষয়গুলো। যদি তুমি না বুঝো, কোশ্চেনও করো না তোমরা, এটা তো আর প্রবলেম। তোমরা যদি কোনো বিষয় না বুঝো তাহলে কোশ্চেন করার তো সুযোগ আছে, অপশন আছে। এটা বুঝতে পারে না তোমরা, সেটাও কিন্তু করো না। তো তাহলে আমরা কিভাবে বুঝবো যে তুমি এই জিনিসটা, এই টপিকটা বুঝছো ভালোভাবে? কোশ্চেন করলে আবার বলতে পারো না। তো এটা তো আসলে খুবই দুঃখজনক। এনিহাউ, তো আমরা এখন যেটা ইয়ে করব, আরেকজনের কাছে জিজ্ঞেস করব, তারপর আমরা চলে যাবো নেক্সট ইসের সামনে, কারণ তা না হলে মালিহা বলো তো একটু, মালিয়া মাহবুব। ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি সমূহ নিয়ে আমরা আলোচনা করছি। আমরা গত ক্লাসে ভৌগোলিক বিভক্তিকরণ নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে জলবায়ুর উপর ভিত্তি করে আমরা ভোক্তা বাজারকে বিভক্ত করতে পারি। তো সেটা একটু বুঝিয়ে বলবে মালিহা? জি স্যার আছে। হ্যাঁ, একটু বলো তো। স্যার, জলবায়ুর কারণে অঞ্চল ভেদে ভোক্তাদের জীবনযাত্রা এবং ভোগ অন্যরকম হয়, বিভিন্ন রকমের হয়। যেমন উষ্ণমন্ডলীয় এবং শীত প্রধান অঞ্চলে ভোক্তাদের বিভিন্ন পণ্যের প্রয়োজন হয়। যেমন মেরু অঞ্চলে একরকম, তাদের পশমি কাপড়ের প্রয়োজন হয়, আবার উষ্ণ খাবারের প্রয়োজন হয়। আবার উষ্ণমন্ডলীয় ভোক্তারা সাধারণত সুতির ঢিলাঢালা পোশাক পরে, আবার ঠান্ডা খাবার প্রয়োজন করে। এটা হচ্ছে এখন মানে আবহাওয়া অনুযায়ী বিভিন্ন অঞ্চলে, জলবায়ুর উপর ভিত্তি করে আবহাওয়া অনুযায়ী বিভিন্ন অঞ্চলের ভোক্তারা তাদের বিভিন্ন বিভিন্ন প্রয়োজন থাকে। ভেরি গুড, ভেরি গুড। কনসেপ্টটা যে তুমি বুঝতে পারছো সেই জন্য ধন্যবাদ। আর বেশি মূল বিষয়টা হচ্ছে এটা। এখন এটা একজন ব্যাখ্যাটা ধরো এক একজন এক এক ভাবে করতে পারে, নো প্রবলেম এখন। বাট আমরা বেসিকটা বুঝতে পারছি কিনা, এটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো তুমি বেসিকটা বুঝছো বলে তুমি এবার বলতে পারছো, তুমি তোমার মতো করে সুন্দর করে বলতে পারছো। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এটাই আর কি, মানে মূল বিষয়টা হচ্ছে এটাই, যে জলবায়ুর উপর ভিত্তি করে সারা বিশ্বের যত ক্রেতা সাধারণ আছে তাদেরকে আমরা ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, তো তার মধ্যে ওই শীত প্রধান দেশ, নাতিশীতোষ্ণ দেশ, তাই না, এরকম বিভিন্ন ধরনের ইয়ে আছে। তো এগুলোই হচ্ছে বেসিক্যালি আমাদের ইয়ে। একটু জাস্ট মিনিট। ওকে, যেটা বলছিলাম আমরা, জলবায়ু। হ্যাঁ, ওকে, ফাইন। তোমাদেরটা রাইট, তোমরা খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করতে পেরেছো। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ। আমরা একটাই আলোচনা করলাম, মানে কোশ্চেন করলাম, বাকি আমরা সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব। দেখো, জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ। জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ তার মানে জনসংখ্যার সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করেও কিন্তু আমরা আমাদের যে সম্ভাব্য ক্রেতা তাদেরকে আমরা ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো, বয়সের উপর ভিত্তি করে, হ্যাঁ, এজের উপর ভিত্তি করে আমরা ক্রেতাদেরকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। কিভাবে? যেমন ধরো, তোমাদের যে বয়স,
তোমাদের অলমোস্ট ধরো 16 থেকে 18 বছর বয়স। তো এই যে দেখো এই বয়সে তোমাদের যে রুচি, অভ্যাস, পছন্দ, নিশ্চয় তোমরা যখন ছোট ছিলে, শিশু ছিলে, হ্যাঁ, বা কিশোর ছিলে, তখন তোমাদের যে রুচি, পছন্দ, অভ্যাস যেটা ছিল, এখন নিশ্চয় সেটা নাই, একটু হলো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, পছন্দটা আগে যেটা পছন্দ করতে লাগবে এখন সেটা পছন্দ করো না। হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে গেছে, এরকম একটা বিষয়। আবার দেখা যাচ্ছে যে যাদের বয়স দেখা যাচ্ছে যে 20 থেকে 30 বছরের মধ্যে, দেখো তাদের রুচি, পছন্দ, অভ্যাস কিন্তু অন্যরকম। আবার দেখা যাচ্ছে যাদের বয়স 30 থেকে 40-45, তাদের রুচি, পছন্দ অন্যরকম। আবার যারা একেবারে বয়স্ক, বৃদ্ধ হয়ে গেছে, তাদের রুচি, পছন্দ কিন্তু অন্যরকম হবে। তো তার মানে হচ্ছে বয়সের উপর ভিত্তি করে আমরা জনসংখ্যাকে ভিন্ন ভিন্ন সেগমেন্টে, ভিন্ন ভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি। দেন এরপরে দেখো লিঙ্গ, যেমন হচ্ছে পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, তার মানে মেয়ে এবং মেয়ে, ছেলে। তো মেয়েরা সাধারণত দেখো যে জিনিস পছন্দ করে, যে তাদের যে খাদ্য অভ্যাস, তাদের যে পরিধানের বিষয়, বা তারা যা যা পছন্দ করে বেসিক্যালি, নিশ্চয়ই ছেলেরা সেই জিনিস পছন্দ করবে না, বা তাদের পছন্দের মধ্যে একটু হলো পার্থক্য আমরা লক্ষ্য করি। তো ঠিক একইভাবে ছেলেদের পরিধেয় বস্ত্র বা পরিধেয় জিনিস, খাদ্য অভ্যাস, অনেক কিছু কিন্তু মেয়েদের সাথে মিলবে না, এটা ভিন্ন হতে পারে। তো এই জন্য বলা হচ্ছে যে এটার উপর বেস করেও কিন্তু আমরা ক্রেতাদেরকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। 3 নম্বর হচ্ছে পরিবারের আকার। পরিবারের আকার অর্থাৎ পরিবারের সাইজের উপর ভিত্তি করে ক্রেতা মানে আকারের উপর ভিত্তি করেও আমরা এদেরকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করি। যেমন ধরো তোমার কোন ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে 3 জন মেম্বার, কোন ফ্যামিলিতে শুধু হাজব্যান্ড ওয়াইফ, কোন ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ, সন্তান, বাবা মা। হ্যাঁ, তার মানে একটা বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি। আবার অনেক ফ্যামিলিতে দেখা যাচ্ছে চাচা চাচি, তারা সহ আর কি, অনেক বড় ফ্যামিলি। তো এইভাবে পরিবারের সাইজের উপর ভিত্তি করেও কিন্তু তারা কি কতটুকু পণ্য কিনবে, কি পণ্য কিনবে, এটা অনেকটা নির্ভর করে। আচ্ছা, তারপরে হচ্ছে পরিবারের জীবনচক্র। প্রতিটা পরিবার জীবনচক্র নিশ্চয় কনসেপ্টটা তোমরা জানো। প্রোডাক্ট লাইফ সাইকেল যেমন আছে, পণ্যের হচ্ছে পণ্যের মার্কেটে আমরা ইন্ট্রোডিউস যখন করি তখন থেকে শুরু করে মার্কেট থেকে পতন হওয়া পর্যন্ত, এটা তোমরা একটা চ্যাপ্টারের মধ্যে আছে, প্রোডাক্ট লাইফ সাইকেলের একটা চ্যাপ্টার আছে, সেখানে তোমরা বিস্তারিত শিখবে এটা। তো পণ্যের জীবন চক্র আছে। হ্যাঁ, তো পণ্যের ইন্ট্রোডাকশন স্তর থেকে, তারপরে গ্রোথ স্টেজ, তারপরে হচ্ছে ম্যাচুরিটি স্টেজ এন্ড ডিক্লাইন স্টেজ, এরকম 4টা স্তর আছে। আর প্রথমে যে আরেকটা স্টেজ আছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজ, মানে মার্কেটিং ইন্ট্রোডাকশনের পূর্বে প্রোডাক্টটাকে ডেভেলপ করতে হয়। তো টোটালি হচ্ছে 5টা স্তর আর কি, যেটা তোমরা শিখবে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো চ্যাপ্টারের মাধ্যমে বিস্তারিত। তো এই পর্যায়ে আমরা যেটা বলছিলাম যে পারিবারিক জীবন চক্র, তো পরিবারের কিন্তু এরকম একটা জীবন চক্র থাকে। যেমন ধরো একজন শিশু জন্মগ্রহণ করার পর সে আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পর সে কিশোর বা কিশোরী হয়, তারপরে সে যুবক বা যুবতী হয়, ইয়াং আমরা বলি। তারপরে দেখবা আস্তে আস্তে সে তার বয়স বৃদ্ধি পেতে থাকে, মানে একটা তাদেরকে আমরা কি বলা যায়, অ্যাডাল্ট পারসন বলে বলে থাকি। তারপরে দেখা যাচ্ছে যে তারপরে আরো আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, এরপরে আমরা দেখা যাচ্ছে যে বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায় এবং এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো পরিবারে ঠিক একই ভাবে আমরা পরিবার দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় বাবা মা ভাই বোন, হ্যাঁ, তারপরে দাদা দাদি, হ্যাঁ, এরকম আরো অনেকেই দেখা যাচ্ছে পরিবারের সাথে থাকে। তো পরিবার আবার দেখা যাচ্ছে দাদা দাদি এক সময় মারা যায়, সেখানে দেখা যাচ্ছে যে তোমাদের নাতি নাতিরা সেখানে ইনক্লুড হয়। তো এইভাবে দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে কিন্তু পরিবারের যে চক্র সেটা কিন্তু চলতে থাকে। এক সময় দেখা যাচ্ছে বাবা মাও মারা যায়, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে তাদের নাতি নাতিরা সেখানে অ্যাড হয়। হ্যাঁ, এইভাবে পর্যায়ক্রমে কিন্তু এটা চলতে থাকে। কিন্তু এই বিষয়টাই কিন্তু তোমার তাদের পণ্য বা ওই পরিবারের পণ্য পছন্দ অপছন্দ, এই বিষয়টা কিন্তু অনেকটা নির্ভর করবে এই বিষয়টা পারিবারিক যে চক্র এটার উপর ভিত্তি করে। কারণ আগে একজন যেটা পছন্দ করতো, নতুন যিনি আসছেন তিনি হয়তো সেটা পছন্দ না করতে পারে, তিনি হয়তো দেখা যাচ্ছে অন্য কিছু পছন্দ করবে। তাদের সেটা খাবার হোক, পরিধেয় বস্ত্র হোক, বা অন্য যে কোনো জিনিসের ক্ষেত্রে হতে পারে। এটা হচ্ছে পারিবারিক জীবনচক্রের উপর ভিত্তি করেও আমরা কি বলে বাজারকে ভিন্ন ভাগে বিভক্ত করতে পারি। তারপরে হচ্ছে আয়।
অবশ্যই আয়ের উপর ভিত্তি করে আমরা ক্রেতাদেরকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। কারো ইনকাম 10,000 টাকা, তাকে এই 10,000 টাকা দিয়ে পুরো পরিবার চালাতে হয়। কারো ইনকাম 20,000 টাকা, তাকে কিন্তু এই 20,000 টাকার মধ্যে পুরো পরিবারের সংসারের সমস্ত ভরণ পোষণ, খাবার দাবার সবকিছু ব্যবস্থা করতে হয়। ঠিক একইভাবে কারো ইনকাম দেখা যাচ্ছে যে 50 থেকে 1 লাখ টাকা, তাকেও কিন্তু এই টাকার মধ্যেই সবকিছু করতে হয়। আবার কারো ইনকাম দেখা যাচ্ছে যে 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত হতে পারে, 10 লাখ টাকা পর্যন্ত হতে পারে। তো এই যে দেখো, মানে মানুষের যে আয়, পরিবারের যে আয়, সেই আয়টা কিন্তু তার খাদ্য অভ্যাস, পছন্দ, রুচি, অভ্যাস এগুলোর উপর প্রভাব ফেলবে। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার যার 1 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম আর যার 10,000 টাকা ইনকাম, তাদের দুজনের যে ক্রয় অভ্যাস, খাদ্য অভ্যাস, পরিধেয় অভ্যাস, বাসস্থানের যে সিস্টেম, সেটা নিশ্চয়ই একরকম হবে না। কারণ যার 10,000 টাকা ইনকাম, সে হয়তো সর্বোচ্চ 2 বা 3,000 টাকা দিয়ে হয়তো একটা বাসা ভাড়া দিবে, তারপরে 5,000 টাকার মধ্যে হয়তো তার সমস্ত খাবারের ব্যবস্থা করবে, আবার 2,000 টাকা দিয়ে হয়তো বা সে তার দৈনন্দিন যে পরিবারের যে জিনিসপত্র ক্রয় সেগুলো করবে। তার মানে 10,000 টাকার মধ্যে সবকিছু সে করবে। আবার দেখা যাচ্ছে যার ইনকাম 1 লক্ষ টাকা, সে হয়তো 2,000 টাকা দিয়ে একটা শার্ট ক্রয় করবে, হ্যাঁ, বা 5,000 টাকা, সে হয়তো দেখা যাচ্ছে 20,000 টাকা খরচ করে একটা বাসা ভাড়া নেবে। হ্যাঁ, এরকম তার দেখো, তার মানে এই যে মানুষের ইনকামের উপর ভিত্তি করে তার ক্রয় অভ্যাস হচ্ছে, এগুলো আসলে পরিবর্তন হয়ে যায়। এরপরে পেশা, মানুষ আসলে কোন পেশায় নিয়োজিত, তার উপর ভিত্তি করে কিন্তু তার রুচি অভ্যাস এগুলো পরিবর্তন হয়ে যায়। যেমন ধরো একজন অ্যাডভোকেট, হ্যাঁ, সে তার যে ক্রয় অভ্যাস, তার যে আচরণ, তার যে একজন ডক্টরের নিশ্চয়ই সেরকম হবে না, একজন ব্যাংকারের নিশ্চয়ই সেরকম হবে না, একজন শিক্ষকের নিশ্চয়ই সেরকম হবে না। তো তার মানে প্রত্যেকের তার পেশার উপর ভিত্তি করে দেখবা তার ক্রয় অভ্যাসটাও কিন্তু একটু ভিন্ন হয়ে থাকে। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে। বা দেখা যাচ্ছে যে তুমি 10,000 টাকা 4 জন পেশার মানুষকে 10,000 টাকা করে দিয়ে দিলে, বলো যে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস ক্রয় করো। একজন ডক্টরকে দিলে, একজন 10,000 টাকা দিলে, একজন ব্যাংকারকে 10,000 টাকা দিলে, একজন কি বলে তোমার ব্যাংকার, ডক্টর, একজন কৃষককে তুমি 10,000 টাকা দিলে, একজন শিক্ষককে তুমি 10,000 টাকা দিলে। এই যে একই 10,000 টাকা সবাইকে সমানভাবে দিলে, দিয়ে বললাম যে তোমার পছন্দ মতো তুমি পণ্য ক্রয় করে নিয়ে আসো, দেখবা সবার পছন্দ কিন্তু একরকম হবে না। তাদের পছন্দ, রুচি, অভ্যাস, তাদের প্রফেশনের সাথে রিলেটেড কোনো না কোনো জিনিস তারা ক্রয় করে নিয়ে আসবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে বেসিক্যালি পেশার উপর ভিত্তি করে তাদেরকে আমরা ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত করতে পারি। নাম্বার 7, শিক্ষা, ভেরি ইম্পর্টেন্ট একটা এলিমেন্টস, যেটা কিন্তু আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু হুমকির মুখে আমরা বলতে পারি। যে আমরা যে হারে, যে সিস্টেমে আমরা আগাচ্ছি, এই যে দেখো আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, এটা কিন্তু সরাসরি ক্লাস, লাইভ ক্লাস, তোমরা কোশ্চেন করতে পারছো। হ্যাঁ, সরাসরি শুধু আমরা টাচ করতে পারছি না, কিন্তু আর সবকিছু করা সম্ভব। কিন্তু তারপরেও কিন্তু তোমরা ক্লাস করো না। ক্লাস না করে কি লাভবান হচ্ছে আমি ঠিক জানি না, যারা ক্লাস করতেছে না, কিন্তু তোমাকে কিন্তু আমরা একটা বাইন্ডিংস এর মধ্যে, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। তুমি বুঝতে পারছো না, আমাদের কিন্তু এই যে তোমরা অ্যাটেন্ডেন্স দিচ্ছ, এগুলো কিন্তু কাউন্ট হচ্ছে, এবং একসময় কিন্তু এগুলোর উপর ভিত্তি করেও কিন্তু অনেক কিছু করা হবে। সেটা মার্কস হতে পারে, এটা অনেকগুলো বিষয় কিন্তু এর সাথে রিলেটেড, যেটা তোমরা বুঝতেছো না, যে কারণে তোমরা ক্লাসও করতেছো না। হ্যাঁ, তো যাই হোক, আমি তারিখের পরে কিন্তু এটার বিরুদ্ধে আমি অ্যাকশনে চলে যাবো ইনশাআল্লাহ। দেখে এটার কি সিস্টেম, কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেগুলো আমি দেখবো ইনশাআল্লাহ। যেটা বলছিলাম আমরা আলোচনায় চলে আসি, এগুলো আমরা অবশ্যই দেখবো। শিক্ষা, শিক্ষা কিভাবে আসলে একজন ক্রেতার ক্রয় আচরণকে প্রভাবিত করে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো যে একজন অশিক্ষিত ব্যক্তি, একজন কৃষক, যে কৃষক হলে যে অশিক্ষিত হবে সেরকম নয়, যে লেখাপড়া জানে না, যে মানে শিক্ষার আলো তার যার মধ্যে নাই, তার ক্রয় আচরণ এবং একজন শিক্ষিত এবং সচেতন ব্যক্তির ক্রয় আচরণ নিশ্চয়ই একরকম হবে না, তার চলাফেরা নিশ্চয়ই একরকম হবে না। অনেক কিছুর ক্ষেত্রে কিন্তু আমরা এই পার্থক্যটা লক্ষ্য করবো। তো এইভাবে শিক্ষার উপর ভিত্তি করেও কিন্তু আমরা ক্রেতাদেরকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা একটু উদাহরণ দিই, একজন অশিক্ষিত ব্যক্তি, একজন দেখা যাচ্ছে যে তোমার প্রাইমারি এডুকেশন যে পেয়েছে, সেরকম একজন ব্যক্তি, যে হয়তো উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে কিন্তু উচ্চ মাধ্যমিক শেষ করতে পারে নাই। আবার দেখা যাচ্ছে কেউ এসএসসি থেকে ইন্টারমিডিয়েট পাস, আবার কেউ দেখা যাচ্ছে যে গ্রাজুয়েশন করেছে, মাস্টার্স করেছে, কেউ দেখা গেল পিএইচডি বা অন্যান্য গবেষণামূলক কাজ করেছে।
করছে বা করেছে। তো এই যে দেখো, শিক্ষার উপর ভিত্তি করে আমরা কয়েকটা লেভেলে, কয়েকটা স্তরে আমরা ক্রেতাদেরকে ভাগ করে ফেলতে পারি। তো এইভাবে শিক্ষার উপর বেস করে আমরা কাস্টমারদেরকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করি। নাম্বার 8, ধর্ম, রিলিজিয়ন। রিলিজিয়ন রিলিজিয়নটা কি? ধর্ম হচ্ছে, দেখো, ধর্মের উপর ভিত্তি করে, দেখো, আহ যে যে ধর্মের সাথে রিলেটেড তাদের কিন্তু নিজস্ব একটা উৎসব পার্বণ থাকে, এবং সেই পার্বণে দেখবা সে তার পছন্দ মতো পণ্য সামগ্রী তারা ক্রয় করে থাকে। তার মানে ধর্মের কারণে মুসলমানরা যে ধরনের পণ্য সামগ্রী পছন্দ করে, হিন্দুরা নিশ্চয়ই সে ধরনের পণ্য সামগ্রী পছন্দ করে না। কিছু কিছু ক্ষেত্রে মানে পরিধেয় বস্ত্রের ক্ষেত্রে যে ভিন্নতা হবে না, মানে সেম হবে বা আলাদা হবে তাও কিন্তু না। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আমরা এই পার্থক্যটা লক্ষ্য করি। একজন খ্রিস্টান ধর্মের যিনি আছেন, তিনি যে জিনিস পছন্দ করবেন, তার রুচি অভ্যাসটা কিছুটা হলেও পার্থক্য আমরা লক্ষ্য করবো। একজন বৌদ্ধ ধর্মের, তার ভিতরে কিন্তু মানে এই ধর্মের কারণেও কিন্তু ক্রেতাদের ক্রয় আচরণটা কিছুটা হলেও প্রভাবিত হয়ে থাকে। এরপরে বর্ণ, এই যে ধর্ম, বর্ণ, বর্ণ গোত্র আমরা বলে থাকি যে একই ধর্মের মধ্যেও দেখবা বিভিন্ন বর্ণের বা গোত্রের মানুষ বসবাস করে। যেমন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, দেখবা যে বাংলাদেশে বাঙালি জাতির মধ্যেও কিন্তু দেখবা মুসলমানদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের ইয়ে থাকতে পারে। যেমন আমরা একটা গোত্র বলতে পারি যে তোমার চাকমারা বসবাস করে, চাকমা, মুরং, হ্যাঁ, তা এরকম বিভিন্ন ধরনের উপজাতি ইয়ে আছে, যাদেরকে আমরা বিভিন্ন বর্ণ বা গোত্র বলছি। তো এই যে এদের সাথে যদি আমরা সাধারণ বাঙালি এবং ওদের সাথে যদি আমরা কম্পেয়ার করি, দেখবা তাদের ক্রয় অভ্যাসের মধ্যে কিছুটা হলো পার্থক্য আমরা লক্ষ্য করবো। তো এইভাবে বর্ণের উপর বেস করেও আমরা ক্রেতাকে ভিন্ন ভিন্ন সেগমেন্টে ভাগ করতে পারি। এরপরে চলে আসো জাতীয়তা। জাতীয়তা কি? জাতীয়তা হচ্ছে জাতীয়তা, ন্যাশনালিটি হচ্ছে কি জাতীয়তা, মানে যেমন আমরা বাঙালি, আরেকজন ইন্ডিয়ান, আমেরিকান, হ্যাঁ, তারপরে তোমার মালয়েশিয়ান, এরকম বিভিন্ন কান্ট্রির যে ইয়েটা আছে, তাদের মধ্যে কিন্তু আমরা এটাকে কি করব, ভিন্ন ভিন্ন মানে তাদের বিভিন্ন জাতির যে ক্রেতা, তাদেরকে আমরা ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারবো। তো এইভাবে যেমন বাঙালিরা যে ধরনের পণ্য পছন্দ করবে, ইন্ডিয়ানরা নিশ্চয়ই সে ধরনের পণ্য পছন্দ করবে না, বা একজন আমেরিকানরাও কিন্তু সে ধরনের পণ্য হতে পছন্দ করবে না। তাদের এই পছন্দ অপছন্দের মধ্যে কিন্তু একটা পার্থক্য আমরা লক্ষ্য করি। এরপরে চলে আসো প্রজন্ম। প্রজন্মর পর প্রজন্ম, এখন যেমন ধরো আমাদের দাদা দাদিরা যে জিনিস পছন্দ করতো, আমাদের বাবা মারা যে জিনিস পছন্দ করতো, আমরা নিশ্চয়ই সেই জিনিস পছন্দ করি না। আবার দেখা গেল যে আমরা যেটা পছন্দ করছি, আমাদের ছেলেমেয়েরা হয়তো সেটা পছন্দ করে না, বা একটু পছন্দের মধ্যে কিছু হয়তো পার্থক্য লক্ষ্য করা যায়, বা তাদের ছেলেমেয়েরা, নাতি নাতিরা যারা আসবে, তারা হয়তো দেখা যাচ্ছে ভিন্ন জিনিস পছন্দ করবে। তো এইভাবে প্রজন্মের পর প্রজন্ম যারা আসে, তাদের পছন্দ, রুচি, অভ্যাস এগুলো আসলে চেঞ্জ হয়। জেনারেশন যেটাকে আমরা বলি, জেনারেশন গ্যাপ বা জেনারেশনের কারণে কিন্তু এই পার্থক্যগুলো আমরা লক্ষ্য করি। তো ডিয়ার স্টুডেন্ট, এগুলো ছিল জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ। ওকে, দেন এরপরে চলে আসছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, সাইকোলজিক্যাল সেগমেন্টেশন। সাইকোলজিক্যাল অর্থাৎ এটা কিন্তু মেন্টাল যে বিষয়টা, সাইকোলজি, মনস্তাত্ত্বিক বিষয়, এটার উপর বেস করে কিন্তু আমরা ক্রেতাদেরকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো, নাম্বার 1, সামাজিক শ্রেণী, সামাজিক ক্লাস, সোশ্যাল ক্লাস আমরা এটাকে বলি। যেমন ধরো সমাজে নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীর বসবাস করে। আমরা সমাজে মানুষের অবস্থানগত কারণে, ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কারণে আমরা সমাজের মানুষ যারা বসবাস করে, তাদেরকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। যেমন নিম্নবিত্ত, যারা দেখা যাচ্ছে দিনমজুর, যারা দিন আনে দিন খায়, হ্যাঁ, যারা অনেক কষ্টের মধ্যে তারা জীবন যাপন করে, যারা হয়তো দেখা যাচ্ছে যে বিভিন্ন বস্তি এলাকাতে যারা অবস্থান করে, এদেরকে আমরা একটা শ্রেণী বলতে পারি। আরেকটা শ্রেণী হচ্ছে মধ্যবিত্ত, যারা দেখা যাচ্ছে যে মোটামুটি ভাবে যারা চলে যাচ্ছে, যারা তাদের কষ্টের কথা কারোর সাথে শেয়ার করতে পারে না, হ্যাঁ, মানে মোটামুটি ভাবে তারা দিন যাপন করে যাচ্ছে, কিন্তু তাদের ওইভাবে কোনো সেভিংস নাই, তাদের কোনো ইয়ে নাই, এদেরকে আমরা মধ্যবিত্ত বলছি। আর আরেকটা হচ্ছে উচ্চবিত্ত, যাদের দেখা যাচ্ছে অঢেল টাকা পয়সা, যারা দেখা যাচ্ছে যে বিভিন্ন অনেক বিত্ত বৈভবের মালিক তারা, হ্যাঁ, তারা দেখা যাচ্ছে উচ্ছৃঙ্খল জীবন যাপনও করে, এই কারণে অনেক সময় ফাইন্যান্সিয়াল অবস্থানের কারণে। তো এদেরকে আমরা সাধারণত উচ্চ শ্রেণী বলে থাকি। তো এখন দেখো, একজন নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীর যারা মানুষ, তাদের সবার ক্রয় আচরণ কি সেম? তাদের সবার ক্রয় আচরণ কি সেম হবে? অবশ্যই না।
অর্থাৎ তাদের এই ক্রয় আচরণের মধ্যে কিন্তু আমরা এক ধরনের পার্থক্য আমরা লক্ষ্য করি। দেন এরপরে চলে আসো জীবন যাপনের ধরন। জীবন যাপনের ধরনের ক্ষেত্রে আমরা যেটা বলি যে মানুষের লাইফ স্টাইল, জীবন ধারণ, কে কিবা দেখবা অনেকের টাকা পয়সা অনেক বেশি থাকার কারণেও বা বেশি থাকলেও সে কিন্তু তার জীবন যাপনটা কিন্তু খুব সাধারণ মানুষের মতো করে। আবার অনেকের দেখা যাচ্ছে খুব বেশি টাকা পয়সা নাই কিন্তু সবসময় সে টিপটপ খুবই সাজুগুজু বা দেখা যাচ্ছে যে অনেক দামি দামি ড্রেস পরার চেষ্টা করেছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে তার জীবন লাইফ স্টাইলটা কেমন সেটার উপর ডিপেন্ড করে। কে আসলে কি, কেউ অনেকে উশৃঙ্খল লাইফ লিড করে, অনেকেই সাধারণ খুব সিম্পল লাইফ লিড করতে পছন্দ করে। মানে বিষয়টা হচ্ছে যে আসলে আমরা সাধারণ মানুষ যারা তার কি স্টাইলে কিভাবে আসলে আমাদের জীবন যাপন করছি সেটার উপর ডিপেন্ড করবে আমাদের ক্রয় আচরণটা আসলে কেমন হবে। আর নেক্সট হচ্ছে দেখো ব্যক্তিত্ব, পার্সোনালিটি। মানুষের দেখো পার্সোনালিটি কিন্তু সবার সমান না। ব্যক্তিত্ব আমরা গত ক্লাসে কিন্তু একটা বলেছিলাম যে অভাবটা কিভাবে আসবে, অভাবটা স্পেসিফিক হয়ে যায়, তো সুনির্দিষ্ট হয়ে যাবে। সেই সুনির্দিষ্ট হয়ে যাওয়াটা ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে। যেমন একজন তোমার মানে একই ব্যক্তি, আমরা দেখো একই ব্যক্তি আমরা সকালে নাস্তা হিসেবে একই মানুষ সকালে নাস্তা হিসেবে দেখা যাচ্ছে যে কেউ পছন্দ করছি রুটি পরোটা আলু ভাজি, হ্যাঁ, সাথে ডিম অমলেট, আবার কেউ খিচুড়ির সাথে ডিম অমলেট অথবা খিচুড়ির সাথে মাংস, অথবা দেখা যাচ্ছে কেউ আলু ভর্তা ডাল ভাত এগুলো পছন্দ করছে। তার মানে এই যে একই মানুষ, আমরা একই শ্রেণীর মানুষ, তারপরেও কিন্তু দেখা গেল আমাদের ক্রয় আচরণের মধ্যে এক ধরনের পার্থক্য আমরা লক্ষ্য করছি। দ্যাট ইজ পার্সোনালিটি। এই ডিফারেন্সটা হচ্ছে পার্সোনালিটির উপর ভিত্তি করে, ব্যক্তিত্বের উপর ভিত্তি করে। সবার পছন্দ রুচি অভ্যাস আসলে একরকম হবে না। তো এটা হচ্ছে বেসিক্যালি মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। এন্ড দেন ঘ নম্বর হচ্ছে আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। আচরণ ভিত্তিক বিভক্তিকরণ অর্থাৎ মানুষের যে আচরণ করে সেই আচরণের উপর বেস করেও কিন্তু আমরা ক্রেতাদেরকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারবো। যেমন ধরো উপলক্ষ। উপলক্ষ কি? উপলক্ষ হচ্ছে যেমন ধরো মানুষ বিভিন্ন উপলক্ষে কিন্তু বিভিন্ন ধরনের আচরণ করে। যেমন মুসলমানদের কথা বলি, মুসলমানরা বিভিন্ন উপলক্ষে, যেমন বিশেষ করে তোমার ঈদের সময় তাদের দেখবা কিছু নতুন নতুন জামা কাপড় কেনার বা নতুন নতুন বেশ কিছু জিনিস কেনার কিন্তু একটা ইয়ে পড়ে যায় আর কি, মানে তা কেনার প্রতি তাদের আগ্রহটা বেড়ে যায় ওই নির্দিষ্ট সময়। ঠিক একই ব্যাপার হিন্দুদের ক্ষেত্রে দেখবা যখন তাদের দুর্গাপূজা হয় প্রত্যেকটা মানুষ তারা চেষ্টা করে নতুন কাপড় পরার, নতুন জিনিস কেনার। আচ্ছা, ঠিক একইভাবে এটা জাস্ট ধর্মের ভিত্তিতে বললাম, ঠিক ধর্ম নয়, এরকম বিভিন্ন উৎসবে পার্বণে তাদের মধ্যে ক্রয় আচরণটা ভিন্ন হতে পারে। যেমন ধরো বৈশাখে, পহেলা বৈশাখে উপলক্ষে দেখবা বাঙালিরা তাদের একটা আলাদা শাড়ি, আলাদা পাঞ্জাবি বা আলাদা টি শার্ট, এরকম বিভিন্ন জিনিস কিন্তু তারা এই উপলক্ষে ক্রয় করে থাকে। তো এই যে দেখো এরকম বিভিন্ন উপলক্ষের উপর ভিত্তি করে মানুষের ক্রয় আচরণটা কিন্তু ভিন্ন হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে ব্যবহারকারী মর্যাদা। যারা ব্যবহার করে তাদের তাদের স্ট্যাটাসের উপর ডিপেন্ড করেও কিন্তু তাদের ক্রয় আচরণটা ভিন্ন হয়। যেমন ধরো সমাজে একজন মানে লিডারশিপ ব্যক্তি, যিনি দেখবা একজন বিভিন্ন এলাকায় যারা মাতবর বা দেখা যাচ্ছে যে চেয়ারম্যান বা এই টাইপের যারা মানুষ থাকে, তাদের এই স্ট্যাটাসের কারণে তারা চিন্তা করে যে আমাদের স্ট্যাটাসের কারণে আমরা চাইলে তো যে কোনো জিনিস ব্যবহার করতে পারি না, এরকম একটা আত্মমর্যাদা তার ভিতরে কাজ করতে পারে। তো সেরকম একটা বিষয় যে এই ব্যবহারকারীর স্ট্যাটাসটা কেমন, হ্যাঁ, মানে সে কোন স্ট্যাটাসের মানুষ সেটার উপর বেস করে তার ক্রয় আচরণটা আসলে ভিন্ন হতে পারে। এরপরে ব্যবহারের হার, কম ব্যবহার, বেশি ব্যবহার, হ্যাঁ, ইউজেস রেট বলি আমরা এটাকে, কতটুকু কে কতটুকু কি পরিমাণ পণ্য ব্যবহার করছে সেটার উপর বেস করে কিন্তু আমাদের ক্রয় আচরণটা ভিন্ন হতে পারে। প্রত্যাশিত সুবিধা হবে, দেখো আমরা বিভিন্ন পণ্য থেকে পণ্য যখন ক্রয় করি তখন সেই পণ্য থেকে কিন্তু আমরা একটা বেনিফিট কিন্তু প্রত্যাশা করি, সুবিধা প্রত্যাশা করি। তো আমরা কোন পণ্য থেকে কি পরিমাণ সুবিধা প্রত্যাশা করছি সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের ক্রয় আচরণটা ভিন্ন হতে পারে। আনুগত্যের মর্যাদা, লয়্যালটি স্ট্যাটাস। হ্যাঁ, লয়্যালটি স্ট্যাটাসটা কি? যে আসলে দেখবা নির্দিষ্ট আমরা অনেকেই নির্দিষ্ট একটা ব্র্যান্ডের প্রতি, নির্দিষ্ট একটা পণ্যের প্রতি কিন্তু আমরা একটা লয়াল থাকি, হ্যাঁ, অনুগত থাকি। যে আমার দেখবা তোমরা অনেকে দেখবা যে নির্দিষ্ট একটা ব্র্যান্ডের কসমেটিক্স ছাড়া তুমি ব্যবহার করোই না, হ্যাঁ, তুমি দেখা যাচ্ছে ওই নির্দিষ্ট ব্র্যান্ডের কসমেটিক্সই তোমার পছন্দ, এর বাইরে তুমি অন্য কিছু চিন্তা করতে পারো না।
তো এই ধরনের অবস্থাটাকে আমরা বলি তোমার কি বলে আনুগত্যের মর্যাদা। হ্যাঁ, মানে লয়্যালটির কারণে, নির্দিষ্ট ব্র্যান্ডের প্রতি লয়াল থাকার কারণে তার ক্রয় আচরণটা এক একজনের এক এক রকম হবে। ক্রেতার প্রস্তুতির পর্যায়, ক্রেতার প্রস্তুতির পর্যায়টাকে আমরা কয়েকটা স্টেজে ভাগ করতে পারি। যেমন ক্রেতারা যখন পণ্যটি কেনে, দেখে, অ্যাডভার্টাইজিং দেখে, পণ্য সম্পর্কে জানে, সাথে সাথে কিছু ক্রেতা আছে যারা সাথে সাথে পণ্য ক্রয় করে, কিছু ক্রেতা আছে চিন্তা করে যে ঠিক আছে দেখি না আরেকটু যাচাই বাছাই করে। তারপরে কিছু ক্রেতা আছে যারা চিন্তা করে যে অন্যরা আগে কিনুক, দেখি তাদের কাছ থেকে মতামত নিই, খোঁজখবর নিয়ে দেখি কেমন প্রোডাক্টটা ভালো কিনা, আর যদি ভালো হয় তাহলে কিনবো। তো এইভাবে তারা কিন্তু রিস্ক নেয় না। হ্যাঁ, তো এইভাবে ক্রেতার যে প্রস্তুতি, মানে পণ্য কেনার যে প্রস্তুতির স্টেজ, প্রস্তুতির অবস্থা, এটার উপর ভিত্তি করেও কিন্তু ক্রেতাদেরকে আমরা বেশ কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। এন্ড দেন লাস্ট ওয়ান, সেটা হচ্ছে পণ্যের প্রতি মনোভাব, পণ্যের প্রতি অ্যাটিটিউড। হ্যাঁ, আমরা আসলে দেখবা নির্দিষ্ট একটা পণ্যের প্রতি কে কেমন আচরণ করছে, কে কেমন ব্যবহার করছে, এটার উপর বেস করেও কিন্তু আমাদের ক্রয় আচরণটা ভিন্ন হতে পারে। তো তার মানে হচ্ছে দেখো, আমরা নির্দিষ্ট একটা পণ্য কিনবো গেলে অনেক কাস্টমাররা কিন্তু আসে, কিন্তু সেই সব কাস্টমাররা সবার আচরণটা কিন্তু একরকম হবে না। এক একজন এক এক ধরনের আচরণ করবে, এক এক ধরনের মনোভাব তারা তাদের প্রকাশ করবে। আমরা এটা, যারা সাইকোলজিস্ট আছে, যারা এটা অবজার্ভ করলেই কিন্তু পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারবে। এবং অনেক ভাইবা বোর্ডে কিন্তু সাইকোলজিস্ট রাখা হয়, বিশেষ করে বিসিএস এর মতো ভাইবা বোর্ডে কিন্তু দেখো সাইকোলজিস্ট থাকে একজন, অনেকগুলো ধরো 5 জন 6 জন বা 7 জন যারা থাকবেন এক্সপার্ট, তাদের মধ্যে একজন থাকবেন সাইকোলজিস্ট। তিনি কিন্তু তার যখন সে ভাইভাতে বসবে এবং শেষ পর্যন্ত স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত তিনি কিন্তু শুধু তার সাইকোলজিটাকে টেস্ট করার জন্য, তার মনোভাবটাকে টেস্ট করার জন্য কিন্তু তিনি বসে থাকবেন, কোনো কথা বলবেন না, বাট উনি অবজার্ভ করার মাধ্যমে তিনি তার মনোভাবটা বোঝার চেষ্টা করবেন যে আসলে এটা কেমন বা কি চাই, কি টাইপের, এই জিনিসগুলো কিন্তু বোঝার চেষ্টা করে। হ্যাঁ, তো এটাকে বলা হয় মানে এই বিষয়টাই হচ্ছে বেসিক্যালি মনোভাব। তো মনোভাবটা হচ্ছে, আমরা পণ্যের প্রতি মনোভাবটা হচ্ছে এক একজনের এক এক রকম হয়ে থাকে। তো তার উপর ভিত্তি করে কিন্তু আমরা পণ্যের ক্রয় আচরণটা এক একজন এক এক ভাবে করতে পারে। তো এই ছিল বেসিক্যালি ভোক্তা বিভক্তিকরণের ভিত্তিসমূহ। তো ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ভোক্তা বিভক্তিকরণের ভিত্তিসমূহ কি এবং কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা ভোক্তাদেরকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি, সেটা আমরা জানলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ। শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ দেখো, জনমিতিক বিভক্তিকরণ। জনমিতিক বিভক্তিকরণ, আমরা শিল্প বাজার আর ভোক্তা বাজারের বিভক্তিকরণ অনেকটা একই রকম, কিছু কিছু ক্ষেত্রে প্রায় সেম কনসেপ্ট, সেম জিনিসগুলো দেওয়া আছে, কিছু কিছু পার্থক্য আছে। আমরা যেগুলোর পার্থক্য আছে সেগুলো একটু হাইলাইটেড করে আলোচনা করবো ইনশাল্লাহ। যেমন ধরো, জনমিতিক বিভক্তিকরণ হচ্ছে শিল্প, নাম্বার 1। শিল্প, শিল্প কি? শিল্প হচ্ছে বিভিন্ন ধরনের যে শিল্প প্রতিষ্ঠান, সেই শিল্প প্রতিষ্ঠানকে আমরা জনসংখ্যার উপর ভিত্তি করে আমরা এটাকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো, কোনো কিছু শিল্পে দেখা আছে যে হয়তো 100 জন শ্রমিক বা 200 জন শ্রমিক আছে, কিছু শিল্পে হয়তো 500 জন শ্রমিক আছে, কিছু শিল্পে হয়তো দেখা যাচ্ছে কয়েক হাজার শ্রমিকরা সেখানে কাজ করে। তো এই যে দেখো, তো শিল্পের উপর ভিত্তি করে, অর্থাৎ সেই কোন টাইপের শিল্প, কোন ধরনের প্রতিষ্ঠান, এটার উপর ভিত্তি করেও কিন্তু তাদের ক্রয় আচরণটা কিন্তু ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ এই যে ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে দেখা যাচ্ছে হয়তো 100 জন শ্রমিক আছে, ওই প্রতিষ্ঠানটা তার খুব বেশি বড় না, তাহলে সেই হিসেবে তো তাদের যে ক্রয় আচরণ নিশ্চয়ই 500 শ্রমিক বা 500 যেখানে অনেক জন, তাদের ক্রয় আচরণ নিশ্চয়ই একরকম হবে না। হ্যাঁ, সেখানে কিন্তু অনেক বেশি পণ্য তারা ক্রয় করবে। তো এইভাবে শিল্প প্রতিষ্ঠানের ধরনের উপর ভিত্তি করেও কিন্তু তাদের ক্রয় আচরণটা ভিন্ন হতে পারে। 2 নম্বর হচ্ছে কোম্পানির আয়তন। হ্যাঁ, আয়তনের কথা বোঝানো হচ্ছে। আয়তন বলতে লার্জ, কোন বড়, মানে কত বড় আর কি। হ্যাঁ, কত বড় কোম্পানি বা ছোট কোম্পানি, ক্ষুদ্র, এই যে আমরা ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহদায়তন শিল্প, এগুলো আমরা বলে থাকি। এগুলো আয়তনের উপর বেস করে আমরা সাধারণত শিল্প প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। এরপরে অবস্থান, প্রতিষ্ঠানগুলো আসলে কোথায় অবস্থান করছে সেটার উপর বেস করে কিন্তু আমরা এটাকে ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত করতে পারি। তো এটাই ছিল জনমিতিক বিভক্তিকরণ। তো এই হচ্ছে অবস্থা। আর এরপরে দেখো, পরিচালনা বিষয়ক চলক। পরিচালনা বিষয়ক চলকটা কি? পরিচালনা বিষয়ক চলকটা হচ্ছে দেখো, প্রযুক্তি, টেকনোলজি। টেকনোলজিটা কি? টেকনোলজি হচ্ছে
প্রযুক্তির উপর বেস করেও কিন্তু আমরা আমাদের ইয়েটা কিন্তু ভিন্ন ভাগে বিভক্ত করতে পারি, অর্থাৎ ক্রেতারাও কিন্তু, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে না। কে কি ধরনের প্রযুক্তি টেকনোলজি ইউজ করছে সেটার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলোকে আমরা ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করি। এরপরে ব্যবহারকারী বা ব্যবহারকারী মর্যাদা, অব্যবহারকারী মর্যাদা, অর্থাৎ কেউ আছে কিছু জিনিস ব্যবহার করছে, কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো ব্যবহার করছে না। তো এইভাবে ব্যবহারকারী এবং অব্যবহারকারী স্ট্যাটাসের উপর ভিত্তি করেও আমরা শিল্প ক্রেতাদেরকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। নেক্সট হচ্ছে ক্রেতার যোগ্যতা। ক্রেতার যোগ্যতার উপর বেস করেও কিন্তু আমরা মানে ক্রেতার বলতে এখানে ওই শিল্প প্রতিষ্ঠানের আর কি বা ব্যবসা প্রতিষ্ঠানের তাদের ক্রয় অ্যাবিলিটির উপর ভিত্তি করেও কিন্তু আমরা মানে র মেটেরিয়ালস এর কথা যদি বলা হয় বা অন্যান্য পণ্য সামগ্রী তারা যেটা ক্রয় করে তাদের সেই অ্যাবিলিটির উপর বেস করেও কিন্তু আমরা প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের পরিচালনা বিষয়ক চলক, যার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন সেগমেন্টে ভাগ করতে পারি। লাস্ট অন যেটা আসছে ক্রয় পদ্ধতি। দেখো ক্রয় পদ্ধতির উপর ভিত্তি করে আমরা ক্রেতাদেরকে এই শিল্প বাজারকে বা ব্যবসা বাজারকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো ক্রয় কার্য সংগঠন, তারপরে ক্রয় কার্য মানে প্রতিষ্ঠানগুলো আসলে কিভাবে তাদের ক্রয় কার্য সংগঠন করে, কিভাবে বাস্তবায়ন করে সেটা, তারপরে ক্ষমতার কাঠামো, প্রত্যেকের ক্ষমতার কাঠামোটা কেমন, লেভেলটা কেমন, সেটার উপর বেস করেই কিন্তু আমরা শিল্প বাজার বা ভুক্ত বাজারকে বিভক্ত করতে পারি। বিদ্যমান সম্পর্কের ধরন, হ্যাঁ, তাদের বিদ্যমান যে সম্পর্ক, হ্যাঁ, সেই বিদ্যমান সম্পর্কের উপর, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের ক্রেতাদের সাথে তাদের যে রিলেশনটা, সেই রিলেশনের উপর ডিপেন্ড করেও কিন্তু মানে তাদের যে পণ্য সামগ্রী কে কোন ধরনের পণ্য ব্যবহার করছে, এরকম বিভিন্ন বিষয়গুলো কনসিডার করে আমরা শিল্প বা ব্যবসা ক্রেতাদেরকে ভিন্ন ভিন্ন সেগমেন্টে ভাগ করতে পারি। সাধারণ ক্রয় নীতি, প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু একটা নিজস্ব সাধারণ ক্রয় নীতি থাকে, সেই ক্রয় নীতির উপর বেস করেও কিন্তু আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করতে পারি। ক্রয়ের মানদণ্ড বা শর্ত, অর্থাৎ এই ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানগুলো যখন পণ্য ক্রয় করে তখন সাধারণত সে কোন ধরনের মানদণ্ড বা কোন ধরনের কন্ডিশন বা শর্তগুলো তারা অ্যাপ্লাই করে সেই বিষয়গুলো কিন্তু কনসিডার করা হয়ে থাকে এবং সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের হাতে খুব বেশি সময় নেই, 2 মিনিট মতো সময় আছে। তো আমাদের আরো 2টা বিষয় ছিল, যেমন পরিস্থিতিগত উপাদান, এটার উপর ভিত্তি করে শিল্প প্রতিষ্ঠানকে আমরা ভিন্ন ভিন্ন ভাগ করি, যেমন জরুরি, সুনির্দিষ্টকরণ, ব্যবহার, ফরমায়েশের পরিমাণ, কে কতটুকু ফরমায়েশ করছে সেটার একটা বিষয়, ব্যক্তিগত বৈশিষ্ট্য যেমন আনুগত্য, ঝুঁকির প্রতি মনোভাব, হ্যাঁ, ক্রেতা বিক্রেতার মিল, হ্যাঁ, এগুলোর উপর ভিত্তি করেও কিন্তু আমরা শিল্প বাজার বা ব্যবসা বাজারকে ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত করতে পারি। তো এখন মূল বিষয় হচ্ছে যে এই 2টা বিষয় আমি বিস্তারিত আলোচনা করলাম না, নেক্সট ক্লাসে দেখে এটা আলোচনা আমি করে দেবো। তো তোমাদের আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমরা যতটুকু আলোচনা করছি এটার উপর বেস করে কোনো আলোচনা আছে কিনা, মানে সরি কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে আমরা সেটা নিয়ে এখন আলোচনা করবো। আমাদের হাতে খুব বেশি সময় নেই, 1-1.5 মিনিট মতো সময় আছে। স্যার, হ্যাঁ বলো। স্যার ক্লাস নিয়ে কোশ্চেন নাই, কিন্তু একটা কোশ্চেন ছিল যে আমাদের কি এর মধ্যে কোনো পরীক্ষা হওয়ার কথা আছে স্যার? পরীক্ষার বিষয়টা এখনো আপাতত কোনো ডিসিশন নাই, আপাতত অ্যাসাইনমেন্টের যে বিষয়টা আছে ওইটা চলমান থাকবে, হ্যাঁ, এবং প্রতি সপ্তাহে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু হয়ে যাবে, কিন্তু দিয়ে দেবে, বুঝতে পারছো? এবং সেটা কিন্তু তোমরা যদি লকডাউন চলে জমা তো দিতে আসতে পারবে না, কিন্তু করে রাখতে হবে, প্রতি সপ্তাহে করে রাখতে হবে। যখনই লকডাউনটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু আমরা আবার এটা জমা নিয়ে নেব, বুঝতে পারছো? কিন্তু এটা কিন্তু চলমান থাকবে, আমাদের ইয়েটা কিন্তু চলমান থাকবে, অ্যাসাইনমেন্টের যে ইয়েটা প্রতি সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সেটা প্রতি সপ্তাহে 2টা করে অ্যাসাইনমেন্ট যেটা আসার কথা সেটা কিন্তু অব্যাহত থাকবে, আসতেই থাকবে, এবং তোমরা সেটা রেডিও করে ফেলবে, প্রতি সপ্তাহে কমপ্লিট করে ফেলবে, বুঝতে পারছো? এখন করে জমা দেওয়ার যে বিষয়টা আসে, জমা দেওয়াটা যেহেতু আমরা এখন লকডাউন চলার কারণে আমাদের মুভমেন্টটা করা সম্ভব হচ্ছে না, সে কারণে আমরা হয়তো মুভমেন্ট করব না, বাট এটা রেডি করে রাখবো, যখনই লকডাউনটা শেষ হয়ে যাবে তখনই আমরা তোমাদের নোটিশের মাধ্যমে সেটা জমা দেওয়ার জন্য আমরা জানাবো, ঠিক আছে?